নমস্কার, সিটিভি নেগেটিভ প্লাসে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর প্লাস নিয়ে আমি বৃষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান। আমাদের ডক্টর প্লাস সব সময় সুস্থ ও সুন্দর জীবনের সাথী। ডক্টর প্লাস চায় প্রত্যেকটি মানুষ সুন্দরভাবে জীবনযাপন করুক, সুস্থভাবে জীবনযাপন করুক। আর সেই উদ্দেশ্যেই আমরা প্রত্যেক দিন কিছু স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করি, যেখান থেকে ডক্টরসরা যা যা পরামর্শ দেন, যা যা বিষয় তথ্য তারা তুলে ধরেন, তারা দর্শকদের উদ্দেশ্যে আমরা সেটিকে পরিবেশন করি। আর সেটা যেন আপনারা সাধারণ জীবনেও কাজে লাগাতে পারেন, সেই বিষয়টা একটু খেয়াল রাখি। খুব সাধারণভাবে আপনাদের সামনে সেই বিষয়গুলি তুলে ধরি। সে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকে যেমন আমাদের আলোচনার বিষয় পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি। এই বিষয়টি শব্দ দুটো শুনেই খুব কঠিন লেগেছে, আমি জানি, স্বাভাবিক, আমারও খুব কঠিন লেগেছিল। কিন্তু এই বিষয়টি আসলে দাঁতের বিষয় শুনেই বোঝা যাচ্ছে। এই দাঁতের বিষয়টি বাচ্চাদের ক্ষেত্রে, একটি ছোট শিশু, তার প্রথমে তো মাড়ি রয়েছে, তারপর সেই যখন মিল্ক টিথ, আমরা যেটা বাংলায় দুধের দাঁত বলি, সেই দুধের দাঁত উঠবে। সেই দুধের দাঁত ওঠার পর তারপরে আমরা দেখেছি প্রচুর বাচ্চা চকলেট প্রচন্ড পছন্দ করে, সেই সব চকলেটের কারণে তাদের ক্যাভিটি হয়। এছাড়াও আরো বিভিন্ন কারণ থাকে, যখন এই মুখ, দাঁত, চোয়াল, এখানে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। আর সেই সমস্যা সম্পর্কে আমরা অনেকটা বিস্তারিত জানতে চাই, কারণ খুব স্বাভাবিকভাবেই সবকিছু তো সবার পক্ষে জানা সম্ভব হয় না। অনেক বিষয় এমন থাকে যেগুলো আমরা জানি না। চোয়াল গঠনের ক্ষেত্রেও বেশ বড় ভূমিকা নেয় খাবার, এই বিষয়গুলিও রয়েছে। এই বিষয়গুলি আমরা ডক্টরের সঙ্গে আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্লাসেরই ডেন্টিস্ট ডক্টর অমৃতা নন্দী। অমৃতা দি, তোমাকে অনেক অনেক স্বাগত সিটিভিএনে। আমার প্রথমে এই যে প্রশ্নটা থাকবে, বাচ্চাদের বিষয়টা তো আমরা পরে আসছি, কিন্তু এই যে দাঁতের ব্যথা, এটা তো বড়দের ক্ষেত্রেও অনেকটা বড় একটা সমস্যা না, মানে প্রত্যেক দিনের জীবনে এই দাঁতের ব্যথাটা কি আসলে, কেন হয়, কি তার নিয়ম রয়েছে চিকিৎসা? দাঁতে ব্যথা আমাদের কেন হয়, প্রথম প্রশ্ন। তো যখন আমরা খাই, অনেক সময় কি হয়, দাঁতে কিছু কিছু পার্টিকেলস আটকে থাকে, পুরোটা কুলকুচি করলে যায় না। তখন আমরা দেখি যে ওই ক্যাভিটি, মানে ওই পার্টিকেলসগুলো দাঁতে পেলিকেল বলে একটা জিনিস আছে, ওটা ফর্ম করে 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 ক্যাভিটি তৈরি করে। এবার সেই ক্যাভিটিটা যখন দিনের পর দিন অবহেলা হচ্ছে, তখন ওটা ব্যথা স্টার্ট হয়। তো এবার ব্যথাটা যখন স্টার্ট হয়, তখন পেশেন্টের মনে হয় মানে যে হ্যাঁ, যে এবার ব্যথা হচ্ছে, এবার যেতে হবে। হ্যাঁ, তো তখন পেশেন্ট আমাদের কাছে আসে। কিন্তু এই যদি আমরা তো এমনি ব্রাশ করি, ধরুন আয়নায় আমরা একটু দেখতে পাচ্ছি যে এই দাঁতে একটু কালো স্পট দেখতে পাচ্ছি, না একবার গিয়ে দেখিয়ে আসি, তখন কিন্তু কেউ দেখায় না, কেন? ব্যথাটা স্টার্ট হয়। যখন ব্যথাটা স্টার্ট হয় মানে তখন ক্যাভিটিটা অনেক ডিপ চলে গেছে, মানে নার্ভ টাচ করে গেছে। তখন পেশেন্ট আসে এবং তখন আমরা তাদেরকে বলি যে ফিলিং করতে হবে, বা যদি খুব ডিপ ক্যাভিটি চলে যায় তখন রুট ক্যানাল ট্রিটমেন্ট বলে একটা জিনিস আছে, রুট ক্যানাল করতে হবে। বা যদি কিচ্ছু কোনো দাঁতের স্ট্রাকচার না থাকে, ক্যাভিটি পুরো দাঁতটা নষ্ট হয়ে গেছে, তখন আমরা বলি আর কোনো অপশন নেই, দাঁতটা তুলেই ফেলতে হবে। তো এইটা হচ্ছে তিনটে সমাধান ওই দাঁতের ব্যথার, বড়দের। আচ্ছা, এবার আসছি বাচ্চাদের। যখন কোনো বাচ্চাকে নিয়ে আসছে, তখন আমরা আগে দেখবো যে বাচ্চাটার দুধের দাঁত না ওটা পার্মানেন্ট দাঁত। মানে কিছু কিছু দাঁত আমাদের বাচ্চাদের মুখে মিক্সড ডেন্টিশন বলে একটা জিনিস হয়, মানে কিছু কিছু দাঁত দুধের থাকে আর কিছু কিছু পার্মানেন্ট থাকে। এবার সেটা আমরা আগে দেখি যে ওটা দুধের দাঁত না পার্মানেন্ট দাঁত, কোন দাঁতে প্রবলেমটা হয়েছে। আর ব্যথা মানে তো বাচ্চাদের একটাই রিজন থাকে, চকলেট খেয়ে বা কিছু খেয়েই হয়েছে। আর বাচ্চাদের মেইন সমস্যা হচ্ছে মারা যেটা করে, কুলকুচি করে শোয়ায় না, বা খাবার খাইয়ে মুখটা ওইভাবে বাচ্চারাই ধোয় না, মানে যতই বলি বাচ্চা তো ওরা মুখ ধোয় না ঠিক করে। তো সেই অবহেলার ক্ষেত্রেও, মানে ওই অবহেলার জন্যেও বাচ্চাদের ওই ক্যাভিটিটা তৈরি হতে থাকে। বা সেটা বাচ্চারা প্রথমে বলে না, বাচ্চারা তো ওরা বলেন, যখন খুব এক্সট্রিম ব্যথা চলে যায় তখন তারা প্যারেন্টসকে কমপ্লেন করে। তো এইভাবেই হচ্ছে আমরা বলি যে ব্যথা জন্য এই করতে হয়। আচ্ছা, আমরা বাচ্চাদের ক্ষেত্রে একটা বিষয় যেটা থাকে, যে প্রথমে তো মাড়ি রয়েছে, তারপর সেখানে দাঁত ওঠার একটা বিষয় থাকে। আমরা যদি একদম শুরু থেকেই শুরু করি, তাহলে সেই যখন দাঁতটা উঠবে তখন তো বেসিক কিছু রুলস থাকবে, কারণ আমরা আমরা যারা ছোটবেলা থেকে বড় হয়েছি, খুব স্বাভাবিকভাবে আমরা অত কিছু খেয়াল করে বড় হইনি, আমরা সবই খেতাম, সবটা ভাবেই বড় হয়েছি। কিন্তু এখনকার বাচ্চাদের অনেক সমস্যা থাকে, তারা জিভ দিয়ে দাঁত ঠেলতে থাকে, এই ধরনের সমস্যাগুলো হয়। তাহলে যে প্রথম দাঁত উঠছে, সেই ক্ষেত্রে ঠিক কি কি সতর্কতা অবলম্বন করবেন তাদের প্যারেন্টসরা? তো যখন একটা বাচ্চার নতুন দাঁত ওঠে, 6 মাস যখন তার বয়স থাকে, তখন তাকে ব্রেস্ট ফিডিং করা হয়।
এবার ব্রেস্ট ফিডিং এর পর অনেক মা আছে যারা মুখ কুলকুচি বা কিছু জল না খাইয়ে শুয়ে দেয়, তখন কি হয় দাঁতে আস্তে আস্তে ওই মিল্কের জন্য ক্যাভিটি ফর্ম করা স্টার্ট করে দুধের দাঁতে। তো এটা অনেকেই জানে না, যদি ব্রেস্ট ফিডিং হয় বা বটল ফিডিং বাচ্চাদের জন্যও এটা হয়, রাতে বটল ফিডিং এর দিয়ে রাতে ঘুম পাড়িয়ে দেয় কিন্তু মুখটা কুলকুচি করায় না, তখন কি হয় এই ক্যাভিটি ফর্ম আস্তে আস্তে স্টার্ট হয়। অমৃতাদি, যেমনটা তুমি বললে যে ক্যাভিটির একটা সমস্যা থাকে বাচ্চাদের, বাবা মায়েরা অনেক সময় কুলকুচি করে শোয়ান না, এছাড়াও বাচ্চারা যখন তাদের দাঁতের সমস্যা হয় তখন তারপরে তারা বাবা মাকে বলছে ব্যথা হলো। কিন্তু একটা বেসিক বাবা মা যদি চান যে একটা প্রথমে আমরা বাচ্চাদেরকে চেক আপ করাবো, সেই চেক আপের সময়টা ঠিক কি হবে? হ্যাঁ, এবার বাচ্চা যখন মা বাবাদের মনে হলো না বাচ্চা কাঁদছে বা ব্যথা ব্যথা করছে, তখন তারা আমাদের কাছে আসে এবং আমরা দেখি সেটা ভালো করে যে পার্মানেন্ট দাঁত এফেক্ট করেছে না দুধের দাঁত এফেক্ট করেছে। এবার সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট প্ল্যান করি, কারণ দুধের দাঁত আমরা রেখে দেওয়ার চেষ্টা করি, আমরা বলি না যে ওটা তুলে ফেলে দিন বা ওটা করে দিন, ওটা আমরা বলি না। এবার যদি দেখি আমরা পার্মানেন্ট দাঁতে কিছু হচ্ছে তখন আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যান একরকম করি, আর যদি দেখি মিল্ক টুথে হচ্ছে তখন সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যান আর একরকম করি। মিল্ক টুথে যেটা আমরা বেসিক্যালি করি ট্রিটমেন্ট, সেটা হচ্ছে যদি দেখি বাচ্চার ক্যাভিটি এক্সরে করার পর যদি দেখি অল্প একটু ক্যাভিটি দেখা দিচ্ছে, তখন আমরা ওটাকে ফিলিং করে দিই, যেটা বড়দের ফিলিং মেটেরিয়াল আর বাচ্চাদের ফিলিং মেটেরিয়াল একদমই আলাদা। যেহেতু ছোটদের বাচ্চাদের এনামেল অনেক উইক হয়, মানে বড়দের এনামেল যতটা স্ট্রং ওই স্ট্রেংথটা বাচ্চাদের এনামেল বা দাঁতে নেই, সেই অনুযায়ী আমাদের সেই এনামেল কম্প্যাটেবল অনুযায়ী আমরা একটা মেটেরিয়াল ইউজ করি, সেটা বলে জিআইসি, যেই ক্যাভিটিগুলো হালকা মানে বেশি ডিপ যায়নি। এবার যখন এক্সরেতে দেখি যে ক্যাভিটিটা অনেক ডিপ চলে গেছে আর নার্ভ ভেসেলস পাল্প টাচ করে গেছে, তখন আমরা সেই ট্রিটমেন্টগুলো পাল্পোটমি বা পাল্পেক্টমি করি। পাল্পোটমি ট্রিটমেন্ট এমন একটা ট্রিটমেন্ট বাচ্চাদের, যেটা হচ্ছে যে ইনফেক্টেড টিস্যুগুলো আছে বাচ্চাদের, যেটাকে আমরা বড়দের আরসিটি বলি, ওটা বাচ্চাদেরও হয়, কিন্তু বাচ্চাদেরকে রুট ক্যানাল বলি না, ওটাকে বলি পাল্পোটমি পাল্পেক্টমি। ওটাই কি হয়, ওটা হচ্ছে আমরা যে ইনফেক্টেড টিস্যুগুলো আছে দাঁতের রুটে, ওটা আমরা বের করি অ্যানাস্থেশিয়া দিয়ে, কারণ বাচ্চা তো ওদের একটু ধৈর্য নিয়ে কাজ করতে হয়, ওদের বড়দের যতটা ফাস্ট হয় একদমই, ওরা তো ওই ট্রিটমেন্টটাই করতে দেবে একদম, আর মানে বসতেই চায় না, অনেক পেশেন্ট দৌড়ে পালিয়ে যায় ওই ইনজেকশন দিয়ে। তো সেরকম ভাবে আমাদের ডক্টর প্লাসে সেরকম ভাবেই আমাদের ধৈর্য নিয়ে আর সুন্দরভাবে বাচ্চাদের ট্রিটমেন্ট করা হয়। আর একটু প্রলং ট্রিটমেন্ট চলে বাচ্চাদের বেসিক্যালি, মানে বড়দের ধরুন আরসিটি যেটা 3-4টে সেটিং এ হয়ে যায়, বাচ্চাদের ওটা হয়তো তার থেকে বেশি 5-6টা সিটিং হতে পারে। তো তখন তারা যদি অ্যাগ্রি করে তখন আমরা রুট ক্যানাল মানে পাল্পোটমি স্টার্ট করি। তো আমরা ওই ইনফেক্টেড টিস্যুগুলো দাঁতের রুট থেকে বার করি, একটা কম্প্যাটেবল মেটেরিয়াল ওটাতে এমটিএ বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ওটাতে ঢুকিয়ে দিই, দিয়ে আবার ওটাকে সিল করে দিই। তো বাচ্চার ওই দুধের দাঁতটা কি হলো, দুধের দাঁতটা রইলো এবং নিচে যে দাঁতটা উঠছে ওটাও সুন্দরভাবে ফোর্স দিয়ে পুশ করে আস্তে আস্তে ওটাকে এফেক্ট না করে দাঁতটা উঠছে। তো এবার ওটা যদি তুলে ফেলতাম আমরা, তখন কি হতো, দাঁতটা স্পেসিং বেড়ে যেত আর ওই দাঁতটা যেটা পার্মানেন্ট দাঁতটা উঠছে ওটা উঠতেও প্রবলেম হতো। তো এটা হচ্ছে পুরো বিষয়, যেটা হচ্ছে আমরা বাচ্চাদের উপর করি পাল্পোটমি পাল্পেক্টমি। আমাদের যদি বাবা মায়েরা প্রথমে এটা দেখতে চায় যে ক্যাভিটি হবে তারপর ট্রিটমেন্ট হবে, কিন্তু ক্যাভিটি প্রতিরোধের ক্ষেত্রে বাবা মায়েরা কি করবে? কারণ বাচ্চারা তো চকলেট খাবেই, সেই একটা অভ্যাস তাদের রয়েছে। তার সাথে কি চিনির সাথে কোনো সম্পর্ক রয়েছে, যে খাবারে যদি মিষ্টি থাকে সেই মিষ্টি থেকেও কি ক্যাভিটি হয়? বেসিক্যালি পুরোপুরি না, আবার পুরোপুরি রঙও না কথাটা। তো আমাদের বেসিক্যালি বাচ্চারা কি করে সেটা হচ্ছে যেগুলো স্টিকি ফুড আমরা বলি, পুরোপুরি চিনি না, স্টিকি ফুড, কার্বোহাইড্রেট ফুড, ওটা হচ্ছে মেন কজ অফ ক্যাভিটি। চকলেট জাতীয় যত মেটেরিয়ালস আছে ওইগুলো খায়, তো এবার কি হয়, তারা তো মুখ ধোয় না ঠিক করে, অবহেলা করে, যেটা বাচ্চারা যা করে আর কি। তো ওটা কি হয়, আমাদের দাঁতের লেয়ারে বসে যায়, সেটাতে ব্যাকটেরিয়াল মাইক্রো অর্গানিজম গুলো ওটাতে ইনভেট করে করে দাঁতটাকে ফুটো করে দেয়। এটা হচ্ছে পুরো মেকানিজম। এবার সেটা বাঁচানোর জন্য বা প্রিভেন্ট করার জন্য দাঁতটাকে আমরা যেটা বলি হচ্ছে বাচ্চাকে ঠিক মতো 2বার করে ব্রাশ করান, আর ভালো করে যাই খাবার খাক, সেটা চকলেট হোক কি পেস্ট্রি পিৎজা, যেটা বাচ্চারা বেশি খায় আর কি, যাই খাক তারপরে যেন ভালো করে কুলকুচি করিয়ে, মাউথ ওয়াশ দিয়ে কুলকুচ করালে আরো ভালো, তো ভালো করে কুলি করিয়ে যেন বাচ্চাকে রাখে। আর যেই বাচ্চারা ফিডিং মানে ফিডিং বটেল বা
যারা মায়ের ব্রেস্ট ফিডিং করে তাদেরকেও সেম কথা বলবো, রাতে বাচ্চাকে শোয়ানোর আগে না করে হলেও 2-3 বার ভালো করে কুলকুচি করে শোয়ান। ব্রাশ করে পারলে, যারা ব্রাশ করতে পারে তাদেরকে ব্রাশ করে শোয়ান, তাহলে দেখবেন কোনো ক্যাভিটির প্রবলেম হবেই না, আর বাচ্চার দাঁতে ব্যথা ফ্যাথা কিচ্ছু হবে না। একটু যদি আপনারা ফোর্স করে বাচ্চাকে যত্ন নেন তাহলে আর বাচ্চা হ্যাঁ একদম, ওরা তো বাচ্চাই, ওরা যা ইচ্ছে করবে ওরা তা খেতে চাইবে। সেটাই। কিন্তু ধরুন তারপরে ক্যাভিটি হলো, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের ডক্টর প্লাসে যদি নিয়ে আসা হয় কোনো বাচ্চাকে, ক্যাভিটি নিয়েই আনা হলো, সেই ক্যাভিটি নিয়ে আনার পর কি কি ট্রিটমেন্ট আছে পর পর বাচ্চাদের ক্ষেত্রে, সেই ট্রিটমেন্টগুলো কি কি? অবভিয়াসলি মানে মা বাবার যে ট্রিটমেন্ট হবে, বাচ্চার তো খানিকটা হলেও ডিফারেন্ট হবে। তো বাচ্চাকে নিয়ে এলো, ফার্স্টে আমরা দেখবো যে এক্সরে করে যে বাচ্চার ব্যথাটা কেন হচ্ছে, কোন দাঁতে হচ্ছে। অনেক সময় বাচ্চারা ঠিক করে বলতে পারে না ওদের এই দাঁতে ব্যথা হয় না পাশের দাঁতে ব্যথা হচ্ছে। তো সেটা এক্সরে করে আমরা দেখি, সেই অনুযায়ী আমরা বলি যে এই করতে হবে, ফিলিং করতে হবে নাকি অর্থোডন্টিক ট্রিটমেন্ট। অনেক বাচ্চারা আছে ক্রাউডিং হয়ে যায়, মানে এবড়ো খেবড়ো দাঁত ওঠে। কিছু কিছু পেশেন্ট কমপ্লেন নিয়ে আসে, মানে তার মা বাবারা বলে যে 12 বছর হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, এই দাঁতটা পড়ছে না, কেন পড়ছে না? তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন যেহেতু বাচ্চারা খুব লিকুইড জাতীয় ফুড বেশি খায়, আর পেয়ারা আপেল ওইগুলো খেতে পছন্দ করে না কামড়ে, তো আমরা সাজেস্ট করি যাতে ন্যাচারাল প্রসেস দিয়ে যেন দাঁতটাকে ফেলে পড়ে যেমনি হয়, নাকি আমরা ইনজেকশন দিয়ে তোলা, ওটা হচ্ছে একটা মানে ওটা সেকেন্ড থট। কিন্তু আগে আমরা বলি যে বাচ্চার দাঁত যদি টাইম অনুযায়ী না পড়ে, যেমন সামনের দাঁতটা 6 থেকে 7 বছরে, সামনের নিচের দাঁত 6 থেকে 7 বছরে পড়ে যাওয়া উচিত। আবার পিছনের লাস্টের দাঁতটা 6 বছরে উঠে যায়। তো অনেকে ভাবে যে পিছনের নিচের লাস্টের দাঁত দুটো তো দুধের দাঁত, কিন্তু না, ওটা কিন্তু 6 বছরে উঠে যায়। তো ওটায় যদি পোকা লাগে, যেমন অনেক বাচ্চার ওই লাস্টের 6 টিথ যেটা আমরা বলি পার্মানেন্ট 6 নম্বর মোলার যেটা, ওটা কিন্তু ছোট বয়সেই 12 বছর বয়সেই অনেকে খারাপ করে আসে। তখন আমাদের কাছে কিছু থাকেই না অপশন, যে ওটা তো পার্মানেন্ট দাঁতই, ওটাতে আর চিরকালই ওটাই চলতো, যে ওটা অপশন নেই। তো ওটা তুলে ফেলে ক্রাউন ব্রিজ আর একটু বয়স হোক, যখন তার পাশের দাঁত মানে 7 নম্বর দাঁতটা উঠবে তখন ক্রাউন ব্রিজ করে দিতে হবে। তো আমি সেই ক্ষেত্রেই বলবো লাস্টের দাঁত 6 বছর, মানে নিচের লাস্টের দুটো 6 বছরে কিন্তু উঠে যায়। লাস্টের দাঁতগুলোর খেয়াল রাখবেন যেন পোকা না ধরে, কারণ লাস্টের দাঁতগুলোতে আমাদের স্ট্রাকচার বড় হয় আর চেবানোর জন্য এই দাঁতগুলো থাকে, তো পিট অ্যান্ড ফিশার্স বেশি থাকে, ওই জন্য পোকাটাও বেশি সারফেস পায় দাঁতটাকে নষ্ট করার জন্য। তো লাস্টের দাঁতগুলোতে ভালো করে ব্রাশ করাবেন, কুলকুচি করিয়ে বাচ্চাকে শোয়াবেন, আর ডক্টর প্লাসে নিয়ে আসবেন। যদি একটু ব্যথা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখে বলতে পারবো ওকে কি ট্রিটমেন্ট লাগবে, ফিলিং করলে ঠিক হয়ে যাবে না পালপোটমি করতে হবে নাকি দাঁতটা তুলে ফেলতে হবে, যেটা আমরা চাই না, কিন্তু অপশন না থাকলে ওই দাঁতটা তুলে ফেলে ওখানে রিটেনার বলে একটা জিনিস আছে, রিটেনার দিয়ে দেওয়া হয় যাতে পরের যে পার্মানেন্ট দাঁতটা ওঠে সেটা স্পেস পায় ওঠার জন্য। আচ্ছা, এরকম তো অনেক সময় হয়ে থাকে যে বাচ্চারা পড়ে গিয়ে আঘাত পায়, প্রথমে সেটা হয়তো বাড়িতে জানায় না, কিন্তু তারপরে ধরুন পার্মানেন্ট টিথ, কিন্তু সেই টিথটাও কোনোভাবে ও পড়ে গিয়ে আঘাত পেয়েছে, যেটা বাচ্চাটি বাড়িতে জানায়নি, পরবর্তীকালে ব্যথা হওয়াতে নিয়ে আসছে, সেই সময় আপনারা কি করেন? মানে ডক্টর প্লাসে সেটা সেই সময় কি করা হয়? কিছু কিছু ক্ষেত্রে যখন দাঁতটা ভেঙে গেছে কিন্তু ভাঙার পিসটা আছে, তখন রিপ্লান্টেশন বলে একটা জিনিস আছে, ওটা করে দেওয়া যায়। কিন্তু যখন ওই টুকরোটা খুঁজে পাওয়া যায় না বা কিছু, তখন আমরা ওই দাঁতটা যদি ভীষণ নড়ে যায় তখন ওটাকে আমরা বলি তুলে ফেলে দিতে, আর যদি না নড়ে তখন ওটা আমরা রিটেনার দিয়ে ওটাকে লাগিয়ে রাখি, আর নাহলে পালপোটমি করে ওটাকে আপাতত যতক্ষণ না পার্মানেন্ট দাঁতটা উঠছে ওটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। কারণ যতদিন ওই দাঁতগুলো থাকবে তাহলে কি প্রপারলি পার্মানেন্ট দাঁতটা উঠতে পারবে। যদি ওই স্পেসটা আমি ক্রিয়েট করে দিই, একটা ফাঁকা স্পেস, তাহলে কি দাঁতগুলো এবড়ো খেবড়ো হয়ে উঠবে, আর যখন বাচ্চাটা বড় হবে তখন প্রবলেম হবে, তার এবড়ো খেবড়ো দাঁত উঠবে। তো আমরা চাই ওই দাঁতগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করি যতটা হয়, সিভিয়ার কেস কিছু না হলে। আচ্ছা, অনেক বাচ্চা আছে থাম্ব সাকিং এর একটা বিষয় থাকে, ওই আঙ্গুল মুখে দিয়ে ঘুমিয়ে পড়লো, সারা রাত ওভাবেই রয়েছে, সেক্ষেত্রে দাঁতের বা চোয়ালের গঠনের কি কোনো সমস্যা হয়? হ্যাঁ, এইগুলোকে আমরা বলি হ্যাবিটস। কিছু কিছু থাম্ব সাকিং আছে, কেউ কেউ বটল এই জায়গাটা এরকম ব্রাক্সিজম বলি, এই জায়গাটা ওদের হয়ে যায়। তো এরকম অনেক বাচ্চাদের ছোট 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 হ্যাবিটস আছে যেগুলোর জন্য হ্যাবিট কারেকশন আমরা জিনিসগুলো দিই। সেখানে আমাদের হ্যাবিট কারেকশনের জন্য কিছু স্পেস মেনটেনার, হলিজ, এই টাইপের অ্যাপ্লায়েন্সেস আছে, অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্স বলে ওইগুলোকে। তো ওইগুলো আমরা যখন বাচ্চাটার মুখে পরিয়ে দিই,
ওই হ্যাবিটগুলো আস্তে আস্তে কমতে থাকে। কারণ ইন কেস যদি হ্যাবিটগুলো না কমে, যেই বাচ্চা থাম সাকিং করছে তার কি হবে, এই সামনের দাঁতটা উঁচু হবে, মানে যখন সে গ্রোথ বাড়বে, যেহেতু ওরা গ্রোয়িং স্টেজে, মানে স্কালটা ওদের গ্রোথ স্টেজে থাকে 12 বছর 13 বছর অবধি। তো কি হবে, থাম সাকিং এর জন্য ওর সামনের দাঁতটা এরকম এরকম হয়ে কনভেক্স হয়ে থাকবে, উঁচু হয়ে থাকবে। তো ওই ক্লাস 2 ম্যাল অক্লুশন বলি ওটা আমরা বড় হলে। তো ওই ম্যাল অক্লুশন হয়ে যাবে বাচ্চার যদি থাম সাকিং সে করতে থাকে। সেটার কারেকশন ওই বয়স থেকে স্টার্ট হয় না। থাম সাকিং এর কারেকশনটা আমরা অ্যাপ্লায়েন্স দিয়ে করি, কিন্তু যদি অর্থোডন্টিক কারেকশন বলো তাহলে সেটা আবার হবে ওর গ্রোথ কমপ্লিট হওয়ার পর, মানে 12 বছরের পর। ইন কেস সেই বাচ্চা থাম সাকিং কমলো না, কিন্তু তার মানে ওর ওই জায়গাটা এরকমই উঁচু হয়ে গেল, দাঁত উঁচু হয়ে গেছে। তো ওর তখন বাচ্চার 11 বছর 8-9 বছর হয়ে গেছে, তখন থাম সাকিং অ্যাপ্লায়েন্স দিয়ে কাজ হবে না। তখন তাকে আমরা বলি এখন ওর কাজ হবে না, 12 বছরের পর 13 বছরের পর নিয়ে আসুন, দিয়ে এবার অর্থোডন্টিক ট্রিটমেন্ট করে ওই দাঁতটা সেট করতে হবে। আচ্ছা, মানে কোনো বাবা মা এটা এই একটা টাইম, ধরুন আমি চাইছি আমার বাচ্চার শুরু থেকেই দাঁতটা ঠিক মতো উঠুক, চোয়ালের গঠনটা ঠিক হোক, কারণ আমরা জানি মানে দাঁত না থাকাটা একটা সমস্যা, দাঁত থাকলে একটা চোয়ালের গঠনটাও ঠিক হয়। আমাদের এই যে চোয়াল রয়েছে, এই চোয়ালের তো গঠন হওয়াটারও প্রয়োজন রয়েছে। কোনো বাবা মা যদি চান যে মিল্ক টিথ হয়ে গিয়েছে, এবার হয়তো পার্মানেন্ট টিথ উঠবে, বাবা মা কবে, মানে ঠিক কোন এজে আপনাদের কাছে নিয়ে আসতে পারবে বাচ্চাদের? বেস্ট এজ আমি বলবো 6 বছর থেকে 7 বছরে নিয়ে চলে আসুন, কারণ তখন মিল্ক টিথ থেকে পড়া শেডিং স্টার্ট হয়, পার্মানেন্ট টুথ ইরাপশন স্টার্ট হয়। তো তখনই যদি আমরা ধরে নিই যে না এটা পার্মানেন্ট টিথটা এফেক্ট করছে, তো ওটা ফিলিং করে বাঁচানো যাবে। কিন্তু যদি ফেলে রাখেন তখন সমস্যা বেশি দেখা দেবে, তখন আবার রুট ক্যানাল করতে হবে, করতে হবে, তুলে ফেলতে হবে। আচ্ছা, এরকম অনেক সময় ঘটে থাকে যে দাঁত অলরেডি ধরুন একে বেঁকে উঠে রয়েছে, এবার সেই বাচ্চাটা স্কুলে যাচ্ছে, ওর ভালো লাগছে না, অন্য বন্ধুদের থেকে ওর কমেন্ট আসছে যে দাঁত বেঁকে রয়েছে বা কিছু, ও হয়তো নিজের থেকে চাইছে যে আমি ডাক্তারের কাছে যাব, দাঁত সেট করব। বাচ্চাদের ক্ষেত্রে কি সেরকম প্যানেল করা সম্ভব যে প্রত্যেকটি দাঁত, আমরা যেমন দেখি যে ক্লিপ বসানো হয়, সেই ক্লিপ বসানোর এজটা বাচ্চাদের ক্ষেত্রে কোন বয়সটা? বাচ্চাদের যেটা আমি তোমার প্রথমে বললাম, মিক্সড ডেন্টিশন বলে একটা জিনিস হয়, যেখানে ডেসিডুয়াস টুথও থাকে, পার্মানেন্ট টুথও থাকে। তো এবার যেই বাচ্চার দেখবে এবড়ো খেবড়ো দাঁত আছে, মানে বিচ্ছিরি লাগে, ওটাকে আমরা বলি আগলি ডাকলিং স্টেজ, যেটা মেইনলি হয় 10 থেকে 12 বছরের মধ্যে। তো এবার সেই সময় যেই বাচ্চার এবড়ো খেবড়ো দাঁত আছে মিক্সড ডেন্টিশন স্টেজে, তার আমি বলবো পার্মানেন্ট দাঁতটা ভালো উঠবে। আচ্ছা, ঠিক আছে। আর যেই বাচ্চার প্রপার সেটিং, মানে কিছু একদম নর্মাল আগলি ডাকলিং স্টেজ নয়, তার দাঁত কিন্তু এবড়ো খেবড়ো উঠবে। এটা বলাই আছে ওই জন্য আগলি ডাকলিং স্টেজ, মানে হচ্ছে ওই 10 থেকে 12 বছর ওই বাচ্চাদের দাঁতটা ওরকমই, মানে আগলিই লাগবে। ওটা এবড়ো খেবড়ো যত হবে তত পার্মানেন্ট ডেন্টিশন ভালো হবে। মানে কি, ঠিক টাইমে দাঁত পড়ছে, ঠিক টাইমে দাঁত উঠছে, যার জন্য স্পেসটা ক্রিয়েট করছে, আর যার জন্য ওরকম একটা ক্রাউডিং আছে। এবার ইন কেস যেই পেশেন্টদের খুব বাজে ক্রাউডিং, তখন আমরা বলি না এনার অর্থোডন্টিক ট্রিটমেন্ট লাগবে। তখন অর্থোডন্টিক ট্রিটমেন্ট আমরা বেসিক্যালি স্টার্ট করি আফটার 13 ইয়ার্স। আচ্ছা, 13 বছরের পর। 13 বছরের পর। আর পার্মানেন্ট টুথ ওঠার তো একটা বয়স রয়েছে, সেই সময়টায় কি খাদ্যাভ্যাসের কোনো বিষয় থাকে যে এরকম ধরনের খাবার খেলে বাচ্চাটির দাঁত ভালো উঠবে বা ঠিকঠাক উঠতে পারবে? হ্যাঁ, বেসিক্যালি বাচ্চারা এখন যেটা আমরা আগে যেমন পেয়ারা, আখ এগুলো চিবিয়ে, তো এখন বাচ্চারা কি করে, পিৎজা, পেস্ট্রি, এগুলো সব সফট জাতীয় ফুড। হ্যাঁ, আর ফলে তো রস ছাড়া বাচ্চারা খেতেই চায়, ফ্রুট জুস খায়। হ্যাঁ, তো যেটা আমি বলি বেসিক্যালি বাচ্চাদের মায়েদের, যে ওদেরকে ফলটা কামড়িয়ে খাওয়ান, তাহলে কি ন্যাচারাল প্রসেসে দাঁতটা পড়বে, যে দাঁতটা নড়ছে সেটা পড়ে যাবে, আর মাড়িটাতে ওই যে চেবাবে মাড়িটা তত ওই দাঁতটা ওঠার পুশ করবে। এবার ও যদি সফট ফুড খাচ্ছে, জুস খাচ্ছে, সেই মাড়িটা তো হালকা হচ্ছে না, ওই জায়গাটা ফোর্সটা তো পাচ্ছে না। আর যদি শক্ত খাবার চেবায়, বাদাম ফাদাম চেবায়, কি মাড়িটাও হালকা হচ্ছে ওই জায়গাটা, দাঁতটাও ফোর্স পাচ্ছে, আর ওই দাঁতটা পড়ে যাচ্ছে, শেড হয়ে যাচ্ছে। তো যত পারবে ন্যাচারাল ফল, আপেল, পেয়ারা, বাদাম, আখ, এগুলো যে স্পেশালি 6-7 বছর, 6-7-8 এই বয়সে বাচ্চাদের একটু ফল কামড়ে খাওয়ানোর চেষ্টা করুন, জুস না।
তাহলে কি দাঁতও ভালো থাকবে, দাঁত টাইমে পড়বে। আমাদের কাছে মানে অনেকে আসে যে একটু তুলে দিন, পড়ছে না কেন, ওটা ন্যাচারাল প্রসেস, আমরাও চাই যে ন্যাচারাল প্রসেসেই পড়ুক। ইন কেস যখন ন্যাচারাল প্রসেসে পড়ছে না তখন তো আমরা আছি সেটা তুলে দেবো, কিন্তু যত পারবেন বাচ্চাকে একটু হার্ড অবজেক্ট মানে হার্ড ফুড আইটেমস খাওয়ান, সামনের দাঁত দিয়ে কামড়ে খাওয়ান। আচ্ছা, অনেক সময় একটা বিষয় দেখা যায়, খুব সাধারণ পরিবারে আমরা দেখেছি যে দুধের দাঁত আমরা যেটাকে বলি সেটা পড়ে না, তার পিছন থেকে বা সামনে থেকে কোথাও একটা জায়গা থেকে যে পার্মানেন্ট টিপ সেটা উঠতে শুরু করে দেয়। সেক্ষেত্রে কি একটা দাঁত আগে একটা দাঁত পিছনে এরকম হয় বা বেঁকে যায়, এই ঘটনাগুলো ঘটে। আবার সেই সময় অনেক বাড়িতে আমিও দেখেছি যে মিল্ক টিপটাকে সুতো দিয়ে বেঁধে টেনে তোলা হয়, এই ধরনেরও করা হয়। তো এই প্রসেসগুলো কি ঠিক, মানে বাচ্চাদের সাথে করাটা? না, একদমই না, বাড়িতে কোনো প্রসেস করাই ঠিক না, একদম কোনো দিনই না। যদি দেখছেন আপনার বাচ্চা কোনো সমস্যা হচ্ছে, দাঁত পড়ছে না বা এরকম ক্রাউডিং পার্মানেন্ট উঠে যাচ্ছে পাশ দিয়ে বা পেছন দিয়ে, কিন্তু মিল্ক টিপটা পড়েনি, তখন একদম ডক্টর প্লাসে নিয়ে আসুন। আমরা সেটা দেখে আপনার বাচ্চার কি ট্রিটমেন্ট লাগবে আর কোন দিক দিয়ে দাঁতটা তুলবেন বা কিভাবে ট্রিটমেন্ট প্ল্যান হবো সেটা আমরা পার্সোনালি দেখে সেটা বলে দিতে পারি। আচ্ছা, মানে বলছেন যে ডক্টর প্লাসে এই সুবিধাগুলো রয়েছে যে কোনো বাচ্চার যদি দুধের দাঁত সেটাও না পড়ে তাহলেও একটা পার্মানেন্ট ট্রিটমেন্ট এখানে দেওয়া হবে, আর সেই দুধের দাঁত যাতে পড়ে তারপর পার্মানেন্ট যেন ভালো মতো উঠতে পারে তার একটা প্রসেস রয়েছে যেটা আপনারাই প্রোভাইড করতে পারেন। সেটা আমরাই প্রোভাইড ওখানে করে দিই। আচ্ছা, আর আরো একটি বিষয় যে এই যে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দাঁত তোলার বিষয়টি আমি যেটা বললাম, আমরা দেখেছি বড়দের ক্ষেত্রে অ্যানাস্থেশিয়া ব্যবহার হয় মাড়িতে, বাচ্চাদের ক্ষেত্রে কি এরকম অ্যানাস্থেশিয়া প্রয়োগ করা যায়? কারণ তাদের তো বাচ্চা একদম মাড়ি। তো আমরা বড়দের ক্ষেত্রে যেটা করি হচ্ছে যতটা অ্যামাউন্টে অ্যানাস্থেশিয়া বড়দের দিই রুট ক্যানাল বা দাঁত তোলার জন্য, সেই সেম অ্যামাউন্টে আমরা বাচ্চাদের কোনোদিনই দিতে পারি না আর দিও না। তো বাচ্চাদের যেইটুকুনি অ্যামাউন্ট অ্যানাস্থেশিয়া লাগে 2.5 to 2.5 ml দাঁত তোলার জন্য, আর আপনার আরসিটির জন্য একটু কম, কারণ আরসিটি আর দাঁত তোলার ব্যথাটা একটু আলাদা, তো প্রসিজারটাও আলাদা। তো সেই ক্ষেত্রে আমরা কম অ্যামাউন্ট অ্যানাস্থেশিয়া দিই, কিন্তু হ্যাঁ বাচ্চাদেরও দিতে লাগে, কারণ এই প্রসেসগুলো কি হয় যেহেতু নার্ভ টাচ হয় না, তো এই অ্যানাস্থেশিয়া দিয়ে না করলে অসহ্যকর ব্যথা হবে। আচ্ছা, তো সেটা তো অ্যানাস্থেশিয়া, এই প্রসেসগুলোই অ্যানাস্থেশিয়া দিয়েই হবে, না তাছাড়া হবে না। এবার অনেক বাচ্চা ভয় পায় ইনজেকশন দেখে, এবার সেইগুলোতে হচ্ছে চাইল্ড ম্যানেজমেন্ট টেকনিক্স আমাদের আলাদা থাকে। তো যেটা তুমি বললাম যে বাচ্চাদের পালপোটমিতে যেটা বড়দের আরসিটি আমি 3টে সিটিং এ করে ছেড়ে দিলাম, বাচ্চাদের 5-6টা সিটিং লাগে, 1-2 মাস টানতে হয়। দিস ইজ দ্য ডিফারেন্স, যেটা আমি তোমায় ফার্স্টে বলছিলাম যে বাচ্চাদের মানে ফার্স্ট দিন কি হয়, ফার্স্ট দিন বাচ্চা এলো ইনজেকশন দেখলো করাবে না, আর বাচ্চাদের তুমি করাতে পারবে না, করবে না মানে সেদিন করবে না। তো ফার্স্ট দিন আমরা একটা ইন্টারাকশন করি, বাচ্চাটাকে কমফোর্টেবল ফিল করা। আচ্ছা, সেকেন্ড দিন আমরা আস্তে আস্তে ওর ট্রাস্টটা গেইন করি যে না, যাতে ও আসে আর আমি ওর ক্ষতি করবো না। হ্যাঁ, তো বাচ্চার শুধু আমরা ট্রিটমেন্ট না, আমাকে ওর মতো মানে ফ্যামিলির মতো ট্রিট করতে হবে। তো বাচ্চাদের ট্রিটমেন্ট আর বড়দের ট্রিটমেন্ট পুরোপুরি আলাদা, আর ডক্টর প্লাস সেটা প্রোভাইড করে যাতে বাচ্চাদেরকে বাচ্চাদের মতো করে তাদের সাথে বন্ধুত্ব করা হয়। একদম। আর আরো একটি বিষয়, মানে আমরা দেখেছি বহু বাচ্চা এরকম রয়েছে যে প্রচন্ড চকলেট খাচ্ছে, তাদের পার্মানেন্ট টিথ উঠে যাওয়ার পর, মিল্ক টিথে যদি ক্যাভিটি হয়েও যায়, পার্মানেন্ট টিথ উঠে যাওয়ার পরেও ক্যাভিটি হয়ে গিয়েছে, আর সেটা খুব খারাপ পরিস্থিতি। সেক্ষেত্রে ডক্টর প্লাস কিভাবে ট্রিট করে সেটাকে? কোনো বাচ্চা হলো 11-12 বছরে, তো অর্ধেক মোটামুটি পার্মানেন্ট দাঁত উঠে যায় বাই 12 ইয়ার্স। তো তখন আমরা দেখি যে আর মানে এতই চকলেটকে মানে ভালো করে মেনটেন করেনি ওরাল হাইজিন, যা তার জন্যে কি হয় ওর ক্যাভিটি হয়ে গেছে। এবার সেই ক্ষেত্রে আমরা বাচ্চাটাকে বলি যতটা আমরা পারি চেষ্টা করি দাঁতটা না ফেলার, আরসিটি করে ক্রাউন দিয়ে দিলে কি বাচ্চাটা দাঁতটা বেঁচে যাবে, যেহেতু পার্মানেন্ট দাঁত। তো এবার আমি আরসিটি করতেই পারবো, রুট ক্যানাল তো প্রবলেম নেই। তো রুট ক্যানাল ট্রিটমেন্ট করে দাঁতটাকে আমরা ক্রাউন করিয়ে দিলে বাচ্চাটার দাঁত আগের মতো হয়ে যাবে। সেখানে আবার পালপোটমি করবো না, পালপোটমি আমরা বাচ্চাদের করি, যেটা আগে বললাম। পালপোটমি কি, আমি কিন্তু ওকে দাঁতে একটা মেটেরিয়াল ঢোকাই না, ওটা একটা ক্যালসিয়াম বলে একটা জিনিস আছে, ওটা ঢুকিয়ে দিই পালপোটমি। আর যেটা আরসিটি ওটা হচ্ছে একটা মেটেরিয়াল ঢুকিয়ে দিই যেটা দাঁতের রুটে থাকে, ওটা পার্মানেন্ট। আচ্ছা, অনেক বাচ্চাদের ক্ষেত্রে কি ক্রাউন ইউজ হয়? কারণ অনেক বাচ্চার সমস্যা থাকে যে আমার দাঁতটা উঁচু
আমি ক্রাউন ইউজ করব, সেই ক্রাউন ইউজ করার ক্ষেত্রে ডক্টর প্লাস্টিক কি ধরনের মেটেরিয়াল ব্যবহার করে বা ওদের ক্ষেত্রে কি কি ট্রিটমেন্ট রয়েছে? বাচ্চাদের যে ক্রাউন গুলো, মানে বাচ্চাদের ক্রাউন আর বড়দের ক্রাউন ডিফারেন্ট, আলাদা, হ্যাঁ। একদমই। তো আমরা যত চেষ্টা করি যে বাচ্চাদের ক্রাউন ফাউন, ওরা তো বাচ্চা তো রাখতে পারে না খুব একটা ভালো করে, তো আমরা চেষ্টা করি যতটা ন্যাচারালি বাচ্চাটাকে ঠিক করা যায় ক্রাউন না দিয়ে, অল্টারনেটিভ ট্রিটমেন্ট আমরা দেখি। তো সেই ক্ষেত্রে যেটা বাচ্চা কমফর্টেবল ফিল করবে আর আমার ট্রিটমেন্টটাও আমার চলবে, সেই ক্ষেত্রে সেই অল্টারনেটিভ গুলো আমরা দিই ক্রাউন ছাড়া। আর যখন সে বড় হয়ে যায় তখন তাকে আমরা বলি যে এবার আপনি ক্রাউনটা মানে পার্মানেন্ট ক্রাউন নিতে পারেন। এবার ক্রাউন ডিফারেন্ট টাইপের হয়, জারকোনিয়া, মেটাল, তো ওইভাবে আমরা ট্রিটমেন্ট প্ল্যান করি। আচ্ছা, মানে ডক্টর প্লাস একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, বড়দের ক্ষেত্রে তো অবশ্যই দাঁতের চিকিৎসার জন্য বড়রা তো ডক্টর প্লাসে অবশ্যই আসবেন, সেটা তো রয়েছেই, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ডক্টর যেটা বললেন যে ডক্টর প্লাস সব ধরনের চিকিৎসা প্রোভাইড করে। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তারা বাচ্চারা আসবে, তাদেরকে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা তাদের সাথে, তারপর তাদের ট্রিটমেন্ট করা, আর সব ধরনের চিকিৎসা পদ্ধতি ডক্টর প্লাস প্রোভাইড করে। আপনারা ডক্টর প্লাসে আসুন, আপনাদের দেখবেন টিভি স্ক্রিনের নিচে সেখানে একটি ঠিকানা যাচ্ছে, সেখানে একটি হেল্পলাইন নাম্বার যাচ্ছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা আসুন, ডক্টর অমৃতা নন্দী সেখানেই থাকেন, ডক্টর প্লাসেই থাকেন। আপনারা ডক্টরের কাছে এসে সেখান থেকে আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন। বাচ্চাদের সমস্ত রকম সুযোগ সুবিধা ডক্টর প্লাস আপনাদের প্রোভাইড করে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ডক্টর প্লাস এটাই চায়। ডক্টর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই এপিসোডটার জন্য। অনেক সুবিধা হলো আমাদের দর্শকদের তাদের বাচ্চাদের লাইফস্টাইল সম্পর্কে জানার জন্য। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।